হ্যালো গাইস, আমরা হচ্ছি ভাইরা সব বের হয়ে এসেছি অলি এবং সোহাইবের সাডেন একটা ডিসিশনে। ওরা বললো, হুট করে এসে বললো যে চলো আজকে চরে আমরা ঘুরতে যাবো। এই জন্য আমরা বের হয়ে এসেছি। কোথায় কোথায় ঘুরবো এখনো সবকিছু ফাইনাল না, যাচ্ছি দেখি কোথায় কোথায় ঘোরা যায়। আপাতত হ্যাঁ, হুমায়রার শ্বশুর বাড়ি আছে, ওইখানেও যাওয়ার ইচ্ছা আছে। আর এই যে আমাদের সম্মানিত বড় ভাই মাতবর সাহেব, মাতবর উদ্দেশ্যের মধ্যে একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে মাতবর সাহেবের বউ দেখা। হ্যাঁ, মাতবর মেয়ে দেখার জন্য যাচ্ছে। মাতবর সাহেব একদম ঘুমাইছিল, পরে মাতবর সাহেবকে বলা হয়েছে যে পানিতে দিকে যাবো, লাভ উঠছে, ভাতও খায় নাই, একদম মুড়ি খাই চলে আসলাম আমরা। আমরা সবাই আসলে বাইরে থাকি, ঈদ ছাড়া আসলে সারা বছর আসাও হয় না, এবং আসলেও দেখা গেছে যে এখানে চরে এখানে আসাই হয় না। তো আজকে সেই সুযোগটা আমাদের আসছে, তো আমরা চাইনি সেটা মিস করতে, এই জন্য সবাই সাঙ্গপাঙ্গ মিলে চলে আসলাম। এই তো আমরা চলে আসছি, এখানে হচ্ছে ওই নদী থেকে ফ্রেশ বালু পয়েন্ট না, নদী থেকে বালু উঠায় এখানে ওই কনস্ট্রাকশনের জন্য নিয়ে যায়। তো ওই আমাদের দাদার গোষ্ঠী ওটাই শুধু আমরা রাজীবপুরে, বাকি সব জ্ঞাতি গোষ্ঠী আমাদের হচ্ছে চরেই আছে এখনো। আজকে আমরা দুর্গম সেই চর এলাকাকে করতে যাচ্ছি, ইনশাআল্লাহ সবকিছু দেখাবো। ওই তো দূরে দেখা যাচ্ছে নদী, পানি অবশ্য শুকিয়ে গেছে, এখন শীত মৌসুম যেহেতু। আমরা এখন যাচ্ছি আনন্দবাজার। তো রাজীবপুর বাজার থেকে উঠলাম, আমরা হচ্ছে এদিকে কখনো আসা হয়নি, মানে ভ্যানে আসা হয়নি, এজন্য আমরা গাড়ি ভাড়াও জানি না। মামার সাথে অনেক বার্গেনিং করা হয়েছে, 200 টাকার নিচে মামা যাবেই না, তা ভাইয়ার নাকি একটু পরিচিত, তো সেই ক্ষেত্রে ভাড়া একটু কমে ধরবে বলছে, এই জন্য আমরা পরবর্তীতে এই অটোতে উঠলাম। না, বউবাজার তো সামনে। এই মোড়ের নাম আছে কি নাকি খাজার মোড়? আরে খাজার, এই খাজার নামে মোড়ে। হ্যাঁ, সর্দার মার্কেট। আচ্ছা আচ্ছা, খাজার ঘাট। এখানে কি কাঠের ব্রিজটা আছে চলে উপর দিয়ে? খাজা কিন্তু সম্পদ থেকে আমাদের চাচা হয়। ও চাচা, তো এই খাজা চাচার সেই বাসাটি মূলত এই ব্রিজের কাছেই, এবং একটা সময় এখানে নদীটা খুব খরস্রোতে ছিল, সেই কারণে এখানে একটা ঘাট ছিল, সেই ঘাটটার নাম এখানে মূলত খাজা চাচার বাড়ি। এটাই মনে হয় না, বাড়ি এই চাচার বাড়ি, ওই চাচার এখান থেকে নাম হয়ে গেছে খাজার ঘাট। তো সেখান থেকেই আর কি নামটা খাজা চাচা আমাদের অনেক বিখ্যাত চাচা, উনি তাবলিগের একজন। এই ব্রিজ দেখি পার হওয়া যায়? আমরা এখন ব্রিজে উঠবো, হেঁটে যাবো না? আমাদের যে আমরা এখন চলে এসেছি নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামের সেই বিখ্যাত কাঠের ব্রিজে। দেখতে পাচ্ছেন দীর্ঘ 1 কিলোমিটার লম্বা একটি ব্রিজ। কাঠের ব্রিজ, নেদারল্যান্ডের আমস্টারডাম। এই যে আমার ভাইয়েরা সব চলে আসছি, দুই পাশে একদম ওয়াও সবুজ। কিছু মামুন ভাইয়া, হ্যাঁ, এখানে অনেকগুলো ব্রিজ জীবনে দেখেছি, কিন্তু তুমি এরকম ব্রিজ দেখছো কিনা আমার মনে হয় না। ব্রিজের নিচে থাকে আসলে পানি, কিন্তু এখানে আসলে নিচে কোনো পানি নাই। দেখতে পাচ্ছ যে এখানে নিচে হচ্ছে যে ধান ক্ষেত। হ্যাঁ, ধান ক্ষেতের উপর যেরকম একটা ব্রিজ হতে পারে সেটা আসলে বাংলাদেশে খুব বিরল, শুধু বাংলাদেশ না বিশ্বেই। কারণ ব্রিজ আসলে মূলত থাকে নিচে পানি, উপরে থাকে হচ্ছে যে হাঁটার জায়গা। কিন্তু তবে তুমি লক্ষ্য করলে দেখতে পারো বাংলাদেশে অনেক জায়গায় ব্রিজ আছে, দুই পাশে কোনো কিছু নাই, রাস্তা নাই, মাঝখানে এমনি একটা ব্রিজ, সামনে গেলেই পাওয়া যাবে কিছু ব্রিজ এরকম আছে। ধান ক্ষেতের উপর ব্রিজ, ধান ক্ষেতের উপর ব্রিজ এটাই দেখতেছি। এখন আমরা যাচ্ছি আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাদের জন্মস্থানে। আর এই পাশে ভিটা বাজা ফেলছে না? হ্যাঁ, এটা হচ্ছে কোন কাকা বাজলো? হাবুজুর কাকা নিয়ে ফেলেছে, মানে এখানে জাহাঙ্গীর দাদুর বাড়ি করবে। হ্যাঁ, আর বাম পাশে বাম পাশে বাসাটা, এটা স্লো দেন। হ্যাঁ, বাম পাশে বাসাটা হচ্ছে যে আব্দুর রহমান কাকার বাসা। ফোন করছে, আব্দুর রহমান কাকার বাসা। এই তো এটা হচ্ছে মসজিদ, এই পাশে এই মসজিদের পিছনে যে বাসাটা, এটা হচ্ছে আমাদের আব্দুর রহমান কাকার বাসা। এটা হচ্ছে আব্দুর রহমান কাকার বাসা। হ্যাঁ, এটাই ছিল মূলত আমাদের। হ্যাঁ, এই পুকুরটা এখন দেখা যাচ্ছে, এই পুকুরটাই মূলত আমাদের দাদার বাসা ছিল। তো এখান থেকে আমার বাপটা সারা মানুষ উঠে এই অঞ্চল থেকে এইটা আজিপুর গেছে আসলে। এই আর ওইদিকে ফুপুদের বাড়ি ছিল। ও শরীফুল ভাই শ্বশুর বাড়ি কই? ওই সামনে না? এই যে মসজিদ দেখো, পিঠাপিঠে যে মসজিদ, এখানে একটা মসজিদ গ্রামে গন্ডগোল গ্যাঞ্জাম থেকে আর এই পাশে রাস্তার বৈশিষ্ট্যটা একটু দেখলে খেয়াল করবেন যে রাস্তার দুই পাশেই হচ্ছে পুকুর, মানে রাস্তার পাশ থেকে মাটি উঠে আর কি রাস্তাটা করা হয়েছে, এবং বাড়িগুলো যে আছে ওই পাশে বাড়িগুলোই দেখা গেছে মানে ওই পুকুরটার বা খালটার ওই পাশে পড়ে গেছে।
তো দেখতে দেখতে আমরা প্রায় দুলাল মোড়ের কাছাকাছি চলে এসেছি। এই তো সামনেই হচ্ছে দুলাল মোড়। সোজা যাবো না? এখানে যে ব্যাপারটা ঘটছে, বদরপুর নামকরণের পিছনে কিন্তু একটা ইন্টারেস্টিং গল্প আছে, জানা আছে তোমার? হ্যাঁ হ্যাঁ বলো তো। বদরটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ করছে বদরের ময়দানে, তো সেটা মদিনা থেকে মোটামুটি ভালোই দূরত্বে ছিল। তো এই যে দূরত্বের ব্যাপারটা, যে জন্মভূমি বা একটা নির্দিষ্ট স্থান থেকে দূরত্বে গিয়ে কোনো জায়গায় যুদ্ধ করা, এই বিষয়টাকে স্মরণীয় করে রাখার জন্য আমাদের বাপদাদারা, অর্থাৎ আমার দাদার নাম হচ্ছে ইয়াকুব হাজী সাহেব, তার বাবার নাম ছিল মুমতাজ হাজী সাহেব। মুমতাজ হাজী সাহেব সহ তার যে ভাই ব্রাদাররা ছিল, তখন তারা সুদূর সিরাজগঞ্জের চান্দিনী পাড়া নামক একটা জায়গা ছিল, ওইখান থেকে তারা এখানে হিজরত করে আসে। এসে তারা এই জায়গায় একদম স্থায়ী বসতি স্থাপন। তাদের যে এই যে মানে ভাটি এলাকা থেকে যে উজানের দিকে আসা, এই যে সংগ্রাম এবং এত দূর থেকে তারা আসছে, এটাকে আল্লাহ রাসূলের সময়ের নাম, আল্লাহ রাসূলের বদর যুদ্ধকে স্মরণীয় করে রাখার জন্য এই অঞ্চলের নাম রাখা হয় বদরপুর। ওই সময় যারা আসছিল এই অঞ্চলে যারা বসবাস করে, যেমন একটা জায়গা আছে টাঙ্গালিয়া পাড়া, এনারা আসলে মূলত টাঙ্গাল থেকে আসে, এখানে তারা বসতি স্থাপন করার কারণে তারা সেই টাঙ্গালিয়া রেখে দেওয়ার জন্য তারা টাঙ্গালিয়া পাড়া। আমাদের সর্বশেষ দাদা আছে, আমার দাদাদের বয়সী, সে দাদার নাম হচ্ছে ইব্রাহিম দাদা। ওনার বাসাটা কিন্তু এইদিকে, পিছনে যে বাসাটা, মানে আমাদের দাদার বয়সী সর্বশেষ মুরব্বী, ওনার সাথে আমার দেখা ওই একটা দাদাই বেঁচে আছে। হ্যাঁ, উনিই শুধু বেঁচে আছে। আল্লাহ তাআলা তাকে হায়াতে বরকত দান করুন, আমিন। এই যে জায়গা জমি সামনে দেখা যাচ্ছে, এগুলোতে মূলত আমাদের দাদার এই জমি ছিল বিভিন্ন সময়, তারা এখনো জমি জমা আছে, তারা এখানে খ্রিস্টান করে খাইছে, ঠিক আছে। এই তো সামনে একটা ব্রিজ আছে, আমরা কি পারবো এটা টপকাইতে? দেখা যাক ইনশাল্লাহ। মামা কি পারবে? অবশেষে বলির সংগ্রাম, জয়নুল আবেদিনের যে শিল্পকর্মটি আছে সংগ্রাম, ঠিক সেইভাবে বলি ধাক্কা দিল। মাশাআল্লাহ। এখানে আমি যতবারই আসি ততবারই নস্টালজিক হয়ে যাই। এই কোনটা রে ভাইয়া? আর একটু সামনে, মানে আমাদের জন্মস্থান, আমি এবং ভাইয়া সবাই আপুরা সহ মনে হয় এইখানে আর কি জন্ম হয়েছে। মানে এগুলা নদী এলাকায় ভাঙা চুরে শেষ হয়ে গেছে, তো এরকম আর হদিস নাই এখন। এই যে স্কুল, এটা হচ্ছে এখন কি নাম দিছে? সাজাই নতুন গ্রাম। ভাইয়া বললো যে সামনে নাকি একটা গোমাট আছে, তো গোমাট কি আমরা কেউ আর বুঝতেছি না। মোস্তাফিজ তার নিজস্ব একটা সংজ্ঞা দিবে গোমাটের। কি গোমাট? কি এই যে গোমাট সামনে যে এখানটাই, এটা কোনটা আপনাদের দেখে মনে হবে না এটা কোনো পুকুর, কারণ এটা একটু বড় সাইজের, বিশাল। আমার মনে হবে না এটা নদী, কারণ নদী হচ্ছে এত মানে ছোট হয় না, ঠিক আছে। তুমি এটাকে মানে ডিফাইন করতে পারবে না এটাকে বলে, এবং তার আশেপাশে জনবসতি আছে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে গোমাট। তাই নাকি? মাঠ, তার মানে মাঠ আবার কি করে খেলা যাবে নাকি? এটাকে তুমি পুকুর বলতে পারবো না, এত বড় পুকুর হয় নাকি? ঠিক আছে, আবার এটাকে নদীও বলা যাবে না। ডিফাইন করার মতো না, যেটা দেখে ডিফাইন করা যায় না, ডিফাইন করার মতো না, তাদেরকে গোমাট বলে। তাই নাকি? মোস্তাফিজের সংজ্ঞা এটা। এই দাঁড়া, ওই সবাই এটা বলে নাও তো। এই 4 রাস্তার মোড় চলে আসছে, কিন্তু মাতাপুর এখনো বলতেছে না কোন দিকে যাবো আমরা। বলো 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 বলো। দিলাম সোজা আমরা যাবো বলে তো জানেন, এই যে বুঝছি তো, এই জায়গায় হলো বাজার। আমরা যাবো হচ্ছে নদী পার হয়ে মাধবপুরে, নদীর পারে যে নৌকা ঘাট, বুঝতে পারছি না মানে দৃশ্যটা দেখো, এত সুন্দর ভুট্টা ক্ষেত। ভুট্টার অবস্থাগুলো এখন কি নির্ণয় করতে পারতেছো ভাই? কিন্তু ভুট্টাগুলো মাত্র হচ্ছে যে এখনো কিন্তু বুঝতে পারাই নাই। হ্যাঁ, একটাও তো বের হয় না, কলা, এগুলোকে বলা হয় কলা। হ্যাঁ, কলাটাই দেখা যাচ্ছে। হ্যাঁ, এই তো আজকে আপনাদেরকে একটা অভিনব জিনিস দেখাবো। নদী আমরা হেঁটে পার হব। মানুষ তো ব্রিজ দিয়ে পার হয়, পদ্মা সেতু লাগে, এই লাগে সেই লাগে, সাঁতারে পাড়ি দেয়, আর আমরা নদী হেঁটে পাড়ি দিই। দিস ইজ রাজীবপুর। এখানে ডিসকাশন হচ্ছে আমরা মূলত যাবো মাধবপুর, কিন্তু এই যে মাধবপুর এটা আসলে কই নামবে এটা ঠিক করতে পারে নাই। আমরা এমন জায়গায় নেমে পড়ছি, এটা হচ্ছে আমরা কোদালকাঠির কাছাকাছি নামছি, অথচ মাধবপুর হবে ওইদিকে। এই দেখতে পাচ্ছেন, এই পাশে অলি স্যান্ডেল হাতে নিয়েছে, এই পাশে এই যে জিয়াদ ভাই স্যান্ডেল হাতে নিয়ে ফেলছে।
তো চলুন দেখা যাক। এখন তো মনে হচ্ছে অটো দিয়ে যতটুকু রাস্তা আসলাম তার থেকে বেশি হাঁটতে হবে। যাক, অবশেষে এই আঙ্কেলের কাছ থেকে আমরা খোঁজটা নিতে পারলাম, সঠিক একটি তথ্য যে মাধবপুর আসলে কোন দিকে আর খেয়া দেওয়া যেতে হবে না কিভাবে যেতে হবে। তো উনি বললেন যে সামনের দিকে হেঁটে ওখানে খেয়া আছে, ওখান থেকে যেতে হবে। তো চলুন এগোনো যাক। ওই শুকুরের বাচ্চা গেল আসলে মানুষের বাচ্চা গেল। হ্যালো গাইস, আজকে আমি আমার ভাইদেরকে নিয়ে চলে এসেছি ম্যান ভার্সেস ওয়াইল্ডের দ্বিতীয় পর্বে আপনাদের মাঝে। আজকে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে আফ্রিকার সাহারা মরুভূমিতে। দেখুন দু চোখ যতদূর যায় শুধু ধুধু মরুভূমি আর মরুভূমি। তো এখানে প্রথম যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে পানির অভাব, এবং দ্বিতীয় যে চ্যালেঞ্জটা এবং সবচেয়ে বড় খুনি সেটা হচ্ছে ওই যে সূর্য মামা। এর তাপ থেকে বাঁচতে হবে এবং আমাকে পানির সন্ধান করতে হবে। ওই যে দূরে দেখছেন মনে হচ্ছে পানি, কিন্তু এটা পানি না, এটা হচ্ছে মরিচিকা। চলুন চলুন, কাছে গেলেই দেখতে পারবেন। সূর্য এখন ঠিক আমার মাথার উপরে, কারণ তার মানে দুপুর 12টা বাজে, তার মানে সন্ধ্যা হতে হতে আরো 6 ঘন্টা। অনেক সময় পাবো আমি, এই সময়ের মধ্যে আমার একটা শেল্টার খুঁজে বের করতে হবে। আমি 2 জনকে পানির দায়িত্ব দিয়েছি এবং জিহাদ ভাই সবকিছু ম্যানেজমেন্টের দায়িত্ব থাকবে। চলুন একটা শেল্টার বানাতে হবে যাতে আমরা সন্ধ্যার মধ্যেই আগেই একটা আবাসস্থল বানাতে পারি, কারণ যেখানে সেখানে অবস্থান নেওয়া যাবে না, কারণ এখানে অনেক হিংস্র প্রাণী আছে। একটু আগে এখানে ওইদিকে শুকুরের দল চলে গেল দেখতে পারলাম আমরা। কাজে আমাদেরকে সুন্দর একটা শেল্টার বের করতে হবে এবং আগুন জ্বালাতে হবে যাতে আমরা ওইসব শুকুরের দল থেকে বাঁচতে পারি। এবার সে জিয়াদে বলতেছে নৌকা কোন দিকে, আমরা তো ভুল রাস্তায় চলে যাচ্ছিলাম, নৌকা নাকি এইদিকে। তো চলুন এদিকে যেতে হবে। আরে নৌকা লাগবে, নৌকা তো আমরা বানাবো। হ্যাঁ, এখানে দেখেন কি যেন ফুল গাছ, জিহাদে বলতেছে খুব ভালো গাছ, কিন্তু এটা অনেক বিষাক্ত একটা গাছ। এটা যদি আমরা খাই তাহলে এটা অনেক মানুষ প্রতি বছর আসে এবং না জানার কারণে প্রতি বছর প্রায় 12,000 মানুষ মারা যায়। যেহেতু আমরা এটা জানি, কাজে আমরা এটা খাবো না। চলুন সামনের দিকে এগোনো যাক। বসে দেখছি এখানকার ছেলেপেলেরা পাহাড়ের ভিতরে ওই সব তো পাহাড়ের মধ্যে লাগছে। এখানে বালির চরের মধ্যেই ফুটবল মাঠ বানিয়ে ফেলছে, ফুটবলের বার লাগাচ্ছে, তারা এখানে ফুটবল খেলবে। তো তাদের থেকে সাবধান, তারা কিন্তু উপজাতি, তারা অ্যাটাক করতে পারে আমাদের। এখানে কিন্তু সাবধানে পা ফেলতে হবে, যেখানে সেখানে চোরাবালি থাকতে পারে। আমি এই যে খুব সাবধানে পা ফেলছি, দেখুন। এই তোমরা সবাই সাবধানে পা ফেলবা, যখন তখন চলে যেতে পারে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা মানুষ কেমন কেমন করতেছে, পড়ে গেছে নাকি চোরাবালিতে। এখানে আমরা অনেক পদচিহ্ন দেখতে পাচ্ছি, কাজে এই পথ দিয়ে এগোলে আমরা মনে হচ্ছে কোনো একটা লোকালয় খুঁজে পাবো। চলুন 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 চলুন। অবশেষে আমাদের স্বস্তি। ওই তো দেখা যাচ্ছে পানি, আশা করবো এটা মরিচিকা না, এটা সত্যি সত্যিকারের পানি। ও এটা আসলে পানি। এদিকে ঘাটের মতো কিছু একটা মনে হচ্ছে, দেখি সামনে কোনো নৌকা আছে কিনা। নৌকা থাকলে তাহলে আমরা সেই খেয়াটা পার হয়ে মাধবপুর যেতে পারবো। আর নৌকা বোধহয় একটা অপর পারে চলে গেছে, ওটাই মনে হয় আসবে, ব্যাক করবে, দেন আমরা হচ্ছে যেতে পারবো। দেখতে পাচ্ছেন অবশেষে আমরা সবাই পানির সন্ধান পেয়েছি, নদীর সন্ধান পেয়েছি। ওই ব্রহ্মপুত্রের শাখায় আর কি, টোটালটাই হচ্ছে হ্যাঁ এটা সোনাভরি। এই যে পানি সোনার মতো, মূলত পানি হচ্ছে কাদা টাদা দিয়ে সোনালি কালার হয়ে গেছে। এই তো আমাদেরকে খেয়া পাড়ি করে দেওয়ার জন্য নৌকা চলে এসছে, এটা পার করে আমাদের ওপারে নিয়ে যাবে, ওপারে মাধবপুর। দেখতে পাচ্ছেন এখানে আমরা মাধবপুর চরে ওই সোয়াইবদের খেতে মূলত যাব, কিন্তু ক্ষেতটা আসলে কোন জায়গায়, ক্ষেতের মালিক নিয়ে নিজেও জানে না। এই নৌকার কাছ থেকে শুনতেছে, এই পাশে মনের কাছ থেকে শুনতেছে। আমাদের সবারই সেম অবস্থা, চরে আসলে মানে নিজেদের জমি মানুষের কাছ থেকে শোনা লাগে যে কন্যা গান করে, এমন একটা অবস্থা। কথা বলছে, এই তো দেখতে পাচ্ছেন এখানে বাজ পাখিদের এই তো উঠে ইগল নাকি বাজ পাখি, কি এটা ইগল আর বাজ পাখি সেম জিনিস না? আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। অবশেষে আমরা এই নদী পার হওয়ার পর সবাই অনেক দিনটা আজকে অনেক গরম লাগতেছে, একটু গোসল করা দরকার, সবাই গোসল করার প্রয়োজন বোধ করছে। তো সেখান থেকে আমরা নদীতে গোসল করবো, কিন্তু হচ্ছে আমরা পার খুঁজে পাচ্ছি না নদীর, যে পার কোথায় হতে পারে। তো অনেক কিছু বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে আসলাম আমরা, যেখানে ধাক্কা লাগে সেখানে তো পার হবে। ওই যে এদিকে দেখা যাচ্ছে বগ আছে, ওইদিকে
এবং এখানে যে নদীর পানিটা সে বরাবর ওইদিকে ধাক্কা দিচ্ছে আর কি, তীর হওয়ার কথা সেখানে, এই জন্য আমরা ওদিকে যাচ্ছি। প্রথমে এইদিকে যাতে ধরছিলাম, কিন্তু এইদিকে তো সোজা দেখেন সেম কোনো পান নাই। কাজে এখন সামনে দিয়ে চলুন, দেখা যাক। আশা করি আল্লাহ আমাদেরকে নিরাশ করবেন না, ইনশাল্লাহ পার থাকবে। সামনে দেখতে পাচ্ছেন বক, এতগুলো বক একসাথে এখন দেখাই যায় না কোথাও। গাইস, এতক্ষণ আমরা নদীতে ছিলাম, দারুণ একটা সাঁতারের অ্যাডভেঞ্চার নিয়ে ফিরতেছি। সবাই অনেক এনজয় করেছে। এত বড় একটা নদী, এখানকার অনেক মানুষজন বললো যে আল্লাহ, এই নদীতে আমরা এত বড় মানুষ সেই ছোটবেলা থেকে এই নদী সাঁতরাই, তারাই তো ভয় পাই, তোমরা কিভাবে এই নদীতে সাঁতরালা? পরে বললাম হ এটাই হচ্ছে আমাদের ভাই গোষ্ঠী, ঠিক আছে, আমরা এগুলা পারি সব। নদীতে দারুণ একটা সাঁতারের অভিজ্ঞতা নিয়ে আমরা ফিরতেছি। আমি সবার কাছ থেকে একটু তাদের অনুভূতিটা শুনতে চাইবো। অলি, কি অনুভূতি? আমাদের সব মিলে আজকে যে হ্যাঁ, সাঁতার কেটে কেমন লাগছে নদীতে? আমার খুব ভালো লাগছে, খুব সুন্দর একটা পরিস্থিতি, পরিবেশটা অনেক ভয় পাইছিলেন কি? না না আলহামদুলিল্লাহ খুব সুন্দর। আমি বেশি তো সাঁতার কাটি নাই, এমনি নদীর হালকা পাতলা একটু সাঁতার কেটেছি। পুরো নদী পার হয়েছে, এগুলো বলা যাবে না তো। এগুলো শোনাবে, আরে শুনুক, সমস্যা কি, সেটাই তো যে না পারছে বলি। তারপর জিহাদ ভাইয়ের অনুভূতি কি? আমার অনুভূতি সেই অ্যাডভেঞ্চার আছে অনুভূতি। জিহাদ ভাইকে দেখলাম তো দুইবার পার হয়েছে। আবার হয়েছি, আমি তো মানে টার্গেট ছিল যে আবার পার হয়ে ফেলছি। আর নৌকা চলে আসছে, নৌকাতে চলে আসছে। তারপর জুনায়েদ, তোমার কি অনুভূতি? আমরা সাঁতার পেরে একটা ভালো একটা অভিজ্ঞতা অ্যাচিভ করতে পারছি। কি ভয় পেয়েছিলেন আমার সামনে নদীতে? দেখলাম যে নিশ্চয়ই বন্ধ হয়ে গেছে দেখলাম। না বিশেষ করে মুস্তাফিদের কি অনুভূতি? আমার অনুভূতি তো প্রথম দিকে তো ভয় পাইছি, যে প্রথম অর্ধেক নদী আসার পরে দেখি যে ওরে বাবা আরো অর্ধেক বাকি আছে, তাহলে আমি কিভাবে পারবো, ওখানে দম শেষ। হ্যাঁ, তখন দেখি একটু আগে দেখি যে নদী খাওয়া দিতেছে, তখন তো কনফিডেন্ট পাই এই নদী তো 4 বার পারো। ওকে ওকে, এখন তুমি যেটা নিতে পারো সেটা শাইকের কাছ থেকে একটা এটা বুঝে শাইকের কাছে নিতেছে পরে। শাইক একটু ব্যস্ত আছে, কথা বলতেছে, ওর কাছ থেকে ইন্টারভিউ নিচ্ছি। তো সবার অনুভূতি কথা জানা হয়ে গেছে অলরেডি, এখন এই শোয়েবের অনুভূতিটা বাকি আছে। তো আপনার সাঁতার কেটে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, সাঁতারটা ভালো ছিল। সাঁতারটা ভালো ছিল। তারপর নাজমুল, তুমি তো শেষ আমাদের এই অবস্থাটা দেখতে পেলা। আমি তো পুরাই সারপ্রাইজ যে আপনাদের সাঁতারের অভিজ্ঞতা। আমি জানতাম না যে আপনারা এত দূর আসছেন এই সাঁতার উপভোগ করার জন্য। সবশেষে ভালো লাগতেছে আপনাদের সাথে কিছু সময় দিতে পেরে। হ্যাঁ, আর তোমার দ্বারা আমরা উপকৃত হয়েছি, এই জন্য তোমার প্রতি কৃতজ্ঞতা। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা অনেক চড়াই উতরাই পার করে এখন বাড়ির পথে রওনা করেছি। অবশ্য রওনা শেষ করবো না, আমাদের আরও অ্যাডভেঞ্চার আছে। অলরেডি অনেকগুলো অ্যাডভেঞ্চার করছি। এখন এই সামনে একটা নৌকা আছে, এই নৌকাটা এই ডিঙ্গাতেই আছে, যে চালানো যায় কিনা সেই ব্যবস্থা আমরা করতেছি। দেখি, নৌকাতে 100 টাকা দণ্ডি দিলাম, দারুণ অ্যাডভেঞ্চার, খালি লস আর লস প্রজেক্ট। কিন্তু নদীতে কিভাবে সাঁতার কাটতে হয় এই জিনিসটা শেখা হইলো। দেখতে পাচ্ছেন সবাই ভুট্টা দেখছে আর আফসোস করতেছে, চাইতেছে যে একটা ভুট্টা যদি নিয়ে যেতে পারতাম। এই চুরি তো করা যাবে না, সেটাই তো, এটা কাদের না কাদের ভুট্টা, এটা তো। আমরা অ্যাডভেঞ্চার শেষ করে এইভাবে আসলাম। এই যে আলহামদুলিল্লাহ আমাদের শাইখ আসছেন 1 নাম্বার, এই যে 2 নাম্বার আমাদের ব্লগ ক্রিয়েটার, এই যে আমাদের মোস্তাক ভাই, মুস্তাফিজ ভাই, আর এই যে হচ্ছে জিহাদ ভাইয়া, এই যে আমাদের কুল বয় জুনাইদ। আলহামদুলিল্লাহ।